আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। ডামি সরকারের ডামি বাজেটে সাধারণ করদাতাদের সুবিধা দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এরপর জানিয়ে দিব বগুড়ায় ব্যাংকের সিন্দুক কেটে ২৯ লক্ষ টাকা লুট। বগুড়া সদরের মাটিডালিতে আইএফআইসি ব্যাংকের উপশাখায় সিন্দুক কেটে ২৯ লক্ষ টাকা লুটের ঘটনা ঘটেছে। আজ দিবাগত রাতে কোনো এক সময় দুইতলা ব্যাংকটির ভবনের ছাদের গেট কেটে দুর্বৃত্তরা এই দুর্ঘটনা ঘটায়। এদিকে মির্জা ফখরুল বললেন, মানুষের জেগে ওঠাকে কাজে লাগিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি, তবে এবার সময় এসেছে ঘুরে দাঁড়াতে হবে, সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। জানাবো উচ্চ মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভ হ্রাসেই অর্থনীতির মূল চ্যালেঞ্জ। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন। ক্রমাগত উচ্চ মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভ হ্রাস দীর্ঘায়িত হওয়াকে অর্থনৈতিক প্রধান চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের নীতি নির্ধারকেরা। আর এজন্য মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সময়ে অস্থিরতা, সংকটাপন্ন অবস্থা, এগুলোর কারণেই দেশ ও অর্থনীতির চলমান সংকটকে দায়ী করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা। সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। জানিয়ে দিব, খাদ্যের অভাবে এখন কোনো মানুষ মারা যায় না, এমনটা ইতিহাসে বাংলাদেশে কখনো হয়নি বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এবং সর্বশেষ জানিয়ে দিব, ভোগ্যপণ্যের দাম গত 15 বছরে যেভাবে লাগাম ছাড়া বেড়েছে, গত 15 বছরে আমাদের বেতন অন্তত দ্বিগুণ বেড়েছে। এতে তো আমাদের দিন ভালো যাওয়ার কথা, কিন্তু তা না, অবস্থা আগের চেয়ে আরও খারাপ হয়েছে। বেতন 1 টাকা বাড়লে জিনিসপত্রের দাম বেড়েছে 5 টাকা। আগের মাসের খরচ চালে পকেটে কিছু টাকা থাকতো, এখন বেতনেই চলে যায় সব কিছু কিনতে কিনতে। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা তানিন আহমেদ বেশ আক্ষেপের স্বরে বলছিলেন তার করুণ অবস্থার কথা। দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রভাবে তার মতো মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যতটা ভুগছেন তার চেয়ে বেশি খারাপ পরিস্থিতি স্বল্প আয়ের মানুষগুলোর জন্য। দিনকে দিন টাকার অবমূল্যায়নের ফলে এসব জিনিসপত্রের দাম বাড়ছে বলে অভিযোগ করেছেন তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ডামি সরকারের ডামি বাজেটে সাধারণ করদাতাদের সুবিধা দেয়া হয়নি রিজভী। বর্তমান ডামি সরকারের ডামি বাজেটে সাধারণ করদাতাদের সুবিধা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বর্তমান ডামি সরকারের ডামি বাজেটে সাধারণ করদাতা এবং উদ্যোক্তাদের সুবিধা দেয়া হয়নি। গরিবদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হচ্ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বরাদ্দ টাকা, যা বৃদ্ধি করা হয়নি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, গতকাল বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনা 21শে আগস্টের বোমা হামলার মামলায় তারেক রহমান সহ 15 জন পলাতক আসামি রয়েছে বলে উল্লেখ করে এখন নাকি তাদের গ্রেপ্তারের চেষ্টা চালাবেন। প্রকৃতপক্ষে বোমা হামলায় তারেক রহমান সহ বিএনপির অন্যান্য নেতৃত্ববৃন্দকে ফরমায়েশি রায়ে যে সাজা দেওয়া হয়েছে সেটি যে সাজানো নাটক, সেটি সাজানো মামলার ফরমায়েশি সাজা তা আজ সর্বজন বিদিত। রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে কবজায় নিয়ে এই যে সাজা প্রতিহিংসা পূরণের সাজা, সেটি আজ বিশ্ব গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। রুহুল কবির রিজভী বলেন, ডলার সংকট, জাতীয় রিজার্ভ তলানিতে চলে আসা, ব্যাংকগুলোর খালি হয়ে যা, আইন বহির্ভূতভাবে ক্ষমতা ঘনিষ্ঠ ব্যক্তিরা বিপুল অর্থবিত্তের মালিক হওয়া, যারা এতদিন নিঃসম্বল মুশিক ছিলেন, তারা আজ আওয়ামী শাসক গোষ্ঠীর সহযোগিতায় ঐরাবতে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ক্রমাগত হুমকি কখনোই রাজনীতির ময়দানে শান্ত এবং নিরাপদ ও সুখময় হয়ে উঠবে না। দেশের জনগণ বাকশাল 2-এর অনন্ত শৃঙ্খল থেকে মুক্তির জন্য রুদ্ধশ্বাস অপেক্ষা করছে। এই মুক্তির আদর্শই হচ্ছে গণতন্ত্র। আজ অগ্রদূত এবং অগ্রগণ্য নেতা হিসেবে তারেক রহমান গণতন্ত্র ফেরানোর আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গত মঙ্গলবার
হাজিরা দিতে গেলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে এনামের মুক্তির দাবি জানান রুহুল কবির রিজভী। বগুড়ায় ব্যাংকের সিন্দুক কেটে ২৯ লক্ষ টাকা লুট। বগুড়া সদরে মাটিডালিতে আইএফআইসি ব্যাংকের উপশাখার সিন্দুক কেটে ২৯ লক্ষ টাকা লুটের ঘটনা ঘটেছে। বুধবার ১২ জুন দিবাগত রাতে কোনো এক সময় দুইতলা ব্যাংক ভবনটির ছাদের গেট কেটে দুর্বৃত্তরা এই দুর্ঘটনা ঘটায়। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইহান ওয়ালিউল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যাংকটিতে কোনো নিরাপত্তা প্রহরী ছিল না। বুধবার বিকেলে ব্যাংকের কর্মকর্তারা তাদের কার্যক্রম শেষ করে চলে যান। বৃহস্পতিবার ১৩ জুন সকালে এসে তারা ব্যাংকে রাখা সিন্দুক কাটা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। প্রাথমিকভাবে ২৯ লক্ষ টাকা লুটের হিসাব নিশ্চিত হওয়া গেছে বলে জানান তিনি। মানুষের জেগে ওঠাকে কাজে লাগিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করতে হবে, মির্জা ফখরুল। সরকার বিরোধী আন্দোলন জনগণের ব্যাপক সাড়া পাওয়ার কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষ জেগে উঠেছে, আমরা হয়তো তাদের জেগে ওঠাকে কাজে লাগিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি, তবে নতুন সূর্যোদয় হবেই, যেখানে অবশ্যই আমাদের পৌঁছাতে হবে। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে বাংলাদেশ গণতন্ত্রের সংকট উত্তরণের পথ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আসুন জনগণকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করি। বিশেষ করে তরুণ যুবকদের এগিয়ে আসতে হবে, কারণ এই সংগ্রাম শুধু বিএনপির একার নয়, এই সংগ্রাম দেশের স্বাধীনতা এবং গণতন্ত্রকে রক্ষা করার সংগ্রাম। বর্তমান সরকারকে প্রধান শত্রু আখ্যা দিয়ে এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠাকেই একমাত্র লক্ষ্য বলে জানান বিএনপির মহাসচিব। বিএনপির মহাসচিব বলেন, এই সরকার দেশের সবকিছু ধ্বংস করে ফেলেছে, আমাদের সুর একটাই, এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আন্দোলন চলছে, আন্দোলন চলবে, শীঘ্রই আমাদের আন্দোলন আরও বেগবান হবে। আমরা সব দল একত্র হতে পেরেছি, কিভাবে এই সরকারকে সরাতে পারি, কিভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি, সে লক্ষ্যেই আমরা সংগ্রাম করছি, যোগ করেন তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, এই সরকার অপকীর্তি বলে শেষ করা যাবে না। সরকারের এত অপকীর্তি দেশের মানুষ এখন জানতে পেরেছে, বলা শেষ করা যাবে না। এরা দেশের রাজনৈতিক অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে ফেলেছে। আমাদের লক্ষ্য একটাই, এই সরকারকে সরিয়ে দেওয়া। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড সাইফুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির কাজী জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, এবি পার্টির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মঞ্জু, গণ অধিকার পার্টির চেয়ারম্যান নুরুল হক নুরু প্রমুখ বক্তব্য দেন। উচ্চ মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভ হ্রাসই অর্থনীতির মূল চ্যালেঞ্জ। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন। ক্রমাগত উচ্চ মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভ হ্রাস দীর্ঘায়িত হওয়াকে অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন বাংলাদেশ ব্যাংক। এর জন্য মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতা এবং সংকটাপন্ন অবস্থার কারণেই দেশীয় অর্থনীতির চলমান সংকটকে দায়ী করা হচ্ছে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় ইতিমধ্যে চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধেও জানুয়ারি জুন সংকোচমুখী মুদ্রা এবং ঋণনীতি প্রণয়ন করা হয়েছে। এতে বেসরকারি খাতের ঋণে জুনের প্রক্ষেপণ 10% বৃদ্ধির বিপরীতে মার্চ শেষে লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে 10.49% প্রবৃদ্ধি হয়। তবে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। চলতি অর্থবছরের মে পর্যন্ত গড় মূল্যস্ফীতি 9.73% দাঁড়িয়েছে, যা মূল্যস্ফীতির সিলিংয়ের 7.50%-র তুলনায় 2.23 পয়েন্ট বেশি। আর মূলত বর্ধিত পরিবহন ব্যয় এবং অভ্যন্তরীণ বাজার মূল্য সমন্বয়ে অনমনীয় প্রকৃতি এক্ষেত্রে মূল্যস্ফীতির প্রভাবক রূপে ভূমিকা রাখছে। পাশাপাশি আলোচ্য ত্রৈমাসিক লেনদেন ভারসাম্যের চলতি হিসেবে উদ্বৃত্ত হলেও আর্থিক হিসেবে ঘাটতি বৃদ্ধির ফলে সার্বিক লেনদেন ভারসাম্যে ঘাটতি বৃদ্ধি পেয়ে 130 কোটি 30 লক্ষ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। গতকাল সন্ধ্যায় প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও মুদ্রার বিনিময় হার সংক্রান্ত ত্রৈমাসিক প্রতিবেদনে অর্থনীতির সর্বশেষ এ চিত্র উঠে এসেছে। মুদ্রা এবং ঋণ পরিস্থিতি নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মুদ্রা সরবরাহ M2 চলতি অর্থবছরের জানুয়ারি মার্চ প্রান্তিক শেষে ব্যাপক মুদ্রা সরবরাহ আগের ত্রৈমাসিক শেষের 19,091.48 বিলিয়ন টাকার তুলনায় 1.47% বৃদ্ধি পেয়ে 19,372.2 বিলিয়ন টাকায় দাঁড়িয়েছে। পূর্ববর্তী ত্রৈমাসিক ডিসেম্বর 23 এবং পরবর্তী বছরের একই ত্রৈমাসিক মার্চ 23 শেষে
মুদ্রা সরবরাহের প্রবৃদ্ধি ছিল যথাক্রমে 1.70% এবং 1.18%। মুদ্রা সরবরাহের উৎসভিত্তিক বিশ্লেষণ হতে দেখা যায় আলোচ্য ত্রৈমাসিক শেষে নিট বৈদেশিক সম্পদ 6.50% হ্রাস এবং নিট অভ্যন্তরীণ সম্পদ 2.83% বৃদ্ধি পেয়েছে। বার্ষিক ভিত্তিতে মার্চ শেষে মুদ্রা সরবরাহ বৃদ্ধি হার দাঁড়িয়েছে 8.92%, যা জুন 24-এর লক্ষ্যমাত্রা 9.70% প্রবৃদ্ধি এবং পূর্ববর্তী বছরের একই সময়ে প্রকৃত প্রবৃদ্ধির 9.13%-র তুলনায় সামান্য কম হয়েছে। ভোগ্যপণ্যের দাম 15 বছরে যেভাবে লাগাম ছাড়া হয়েছে, গত 15 বছরে আমাদের বেতন অন্তত ডাবল অর্থাৎ দ্বিগুণ বেড়েছে। এতে তো আমাদের দিন ভালো যাওয়ার কথা রয়েছে, কিন্তু না, অবস্থা আগের চেয়েও আরও খারাপ। বেতন 1 টাকা বাড়লে জিনিসপত্রের দাম বাড়ে 5 টাকা। আগে মাসের খরচ চালিয়ে পকেটে কিছু টাকা থাকতো, এখন বেতনেই চলে যায় সবকিছু। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা তানিন আহমেদ বেশ আক্ষেপের সঙ্গে এসব কথা বলছিলেন। তার অবস্থার কথা, দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রভাবে তার মতো মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যতটা না ভুগছে তার চেয়েও খারাপ পরিস্থিতিতে রয়েছে স্বল্প আয়ের মানুষেরা। তাহেরা বেগম গত 4 মাস ধরে বাড্ডা এলাকায় কয়েকটি বাড়িতে গৃহপরিচারিকার কাজ করছেন। বাসায় কাজ নেওয়ার একটা বড় কারণ হিসেবে তিনি জানান, এতে তার 2 বেলার খাবার জোগান হয়ে যায়। বাজারে গেলে 500 টাকা নিয়ে গেছি, ঠিকমতো 2 বেলায় বাজার করতে পারি নাই। বাচ্চা গোস্ত খাইতে চায়, দিতে পারি না। সরকার তো বড়লোকদের জন্য, আমাদের জন্য নয়, বলছিলেন তাহেরা বেগম। দলটি 2009 সালের শুরুতে ক্ষমতাসীন হওয়ার পর থেকে পরপর 3 মেয়াদে 15 বছর সরকার পরিচালনা করছে আওয়ামী লীগ সরকার। সাধারণ মানুষের এই হাহাকারে স্পষ্ট হয় যে সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের ব্যাপক ঊর্ধ্বগতি ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য কতটা চ্যালেঞ্জ তৈরি করেছে। বাংলাদেশের ইতিহাসে এত দীর্ঘ সময় একটানা আর কোনো দলের ক্ষমতায় থাকার নজির নেই। প্রতিবার নির্বাচনী ইশতেহারে জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার অঙ্গীকার করা হলেও এই 1.5 দশকের শাসনামলে বেশিরভাগ পণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার কয়েকগুণ বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস-এর তথ্য পর্যালোচনা করে এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের BIDS নিজেদের উদ্যোগে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে করা সাম্প্রতিক এক জরিপ থেকে জানা যায় খাদ্যমূল্যস্ফীতি চলতি বছরের রেকর্ড 15% পৌঁছেছে। অন্যদিকে বেসরকারি গবেষণার এক সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ CPDর তথ্য মতে দেশে গত 5 বছরে শুধু ভোগ্যপণ্যের দাম 310% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এ কারণে কোনো ফর্মুলাই কাজ করছে না। বিশ্লেষকেরা বলছেন, এতদিন ধরে দলটির নেতারা দাম বাড়ার পেছনে করোনা পরবর্তী পরিস্থিতি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বিশ্ববাজারে পণ্যের দামে ওঠানামা, ডলার সংকটের যুক্তি দাঁড় করালেও এখন সেই সুযোগ আর নেই। কেননা তারা নিজেরাই বলছে অভ্যন্তরীণভাবে উৎপাদিত খাদ্যপণ্যের যথেষ্ট মজুদ রয়েছে, কিন্তু দেখা গিয়েছে দাম আগের মতোই বাড়তি। অন্যদিকে যেসব পণ্য বিদেশ থেকে আমদানি করা হয় সেগুলোর দাম বিশ্বের বাজারে কমলেও বাংলাদেশের বাজারে তার প্রতিফলন নেই, এগুলো আরও বাড়ছে। CPDর গবেষণা বলছে, চাল, চিনি, সয়াবিন তেল, গরুর মাংসের দাম বিশ্ববাজারের তুলনায় বাংলাদেশে অনেক বেশি। এমন অবস্থায় সরকার বাজারে লাগাম টানতে বিভিন্ন সময়ে ভোগ্যপণ্যের দাম বেঁধে দিয়েছে, অভিযান চালিয়েছে, জরিমানা করেছে, বিদেশ থেকে পণ্য আমদানি সহ নানা উদ্যোগ নিলেও পরিস্থিতি কোনোভাবেই পরিবর্তন হয়নি। পণ্যের দাম বৃদ্ধির জন্য অনেকেই সিন্ডিকেট ব্যবসায়ীদের দায়ী করছেন, যাদের সাথে সরকারি দলের ঘনিষ্ঠতা রয়েছে বলে অনেকেই অভিযোগ করছেন। তবে সরকারের সাথে ঘনিষ্ঠতা থাকার বিষয়টি সবসময় অস্বীকার করে আসছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, কিন্তু অতীতের বিভিন্ন সময় সিন্ডিকেটের দৌরত্ব নিয়ে সরকারি মন্ত্রী কিংবা এমপিরা প্রকাশ্যে কথা বলেছেন। গত 26শে জুন সংসদ অধিবেশন চলাকালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে জাতীয় সংসদে বিরোধী দলের নেতাদের কঠোর সমালোচনা এবং ক্ষোভের মুখে পড়েছিলেন।